তো অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত পড়ছিলাম গত ক্লাসে। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি পড়ছিলাম, দেন অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া পড়ছিলাম। অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার যখন যোগ করলাম, একবার যোগ করলাম এজিসিএন, একবার যোগ করছিলাম কেসিএন। যখন এজিসিএন যোগ করছিলাম তখন অ্যালকাইল আইসো সায়ানাইড আর এনসি তৈরি হয়েছিল। যখন কেসিএন যোগ করছিলাম তখন আরসিএন তৈরি হয়েছিল। দেন আরসিএন এর মধ্যে চারটা রিয়েকশন পড়লাম। একবার হলো যোগ করছি এসিড মিশ্রিত পানি, তখন পাইছি এসিড, জৈব অ্যাসিড। যখন তোমার H2O2 সাহায্যে জারণ করলাম তখন পেলাম অ্যামাইড। যদি দুর্বল যদি দুর্বল বিজারণ করি টিন ক্লোরাইড এবং HCl এর সাহায্যে, তখন পাইছিলাম অ্যালডিমিন, এবং অ্যালডিমিনের মধ্যে পানি যোগ করলে পাইছিলাম হলো অ্যালডিহাইড। আর যদি তীব্র বিজারণ করি তাহলে সেই ক্ষেত্রে পাইছিলাম 1 ডিগ্রি অ্যামিন। ওই রিয়েকশন গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। অ্যালকাইল হ্যালাইডের পরের রিয়েকশন হলো যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তবে একবার হইলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের একবার অ্যাকোয়াস দিব, আর একবার দিব হলো অ্যালকোহলিক। অ্যাকোয়াস যদি দেই, অ্যাকোয়াস মানে হলো জল, তো জল দিলে হবে নল, তাহলে আর ওএইচ। আর অ্যালকোহলিক সলিউশন দিলে তৈরি হবে সেক্ষেত্রে অ্যালকিন। অ্যাকোয়াস মানে হইলো যে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে পানিতে দ্রবীভূত করবা, আর অ্যালকোহলিক সলিউশন মানে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে অ্যালকোহলে দ্রবীভূত করবা। তো এখন এই দুটা বিক্রিয়ার ডিটেলস পড়বো। তো এই দুটা বিক্রিয়ার ডিটেলস এর মধ্যে এই অ্যাকুয়াসের সাথে যে বিক্রিয়া, এটা তো এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। OH আইসা অ্যালকাইল হ্যালাইডেট থেকে হ্যালোজেনকে প্রতিস্থাপন করে দেয়, এটা না হলো প্রতিস্থাপন। আর অ্যালকিন যে তৈরি হয় এখানে হয় হলো অপসারণ। তো এই যে প্রতিস্থাপন, এইটার ডিটেলস তোমার পরীক্ষা আসে। তাহলে আসলে ডিটেলসে যাই। ধরো CH3CH2Cl এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ধরো আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম যে কোনো RX, এর মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন দিলাম। OH যে হ্যালোজেনকে রিপ্লেস করে ওই স্থানে বসবে, তাহলে ROH+KX। এই যে রিয়েকশন, এখানে এই বিক্রিয়াতে যেহেতু OH গিয়ে হ্যালোজেনকে প্রতিস্থাপন করে দিচ্ছে, তাহলে এটা হলো এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, তো প্রতিস্থাপন বিক্রিয়াটা মূলত ঘটাচ্ছে কে? OH মাইনাস। এই OH মাইনাস সকল নেগেটিভ চার্জ হলো নিউক্লিওফাইল। তাহলে OH মাইনাস হলো একটা নিউক্লিওফাইল। তাহলে OH মাইনাস হলো নিউক্লিওফাইল। এই জন্য এই প্রতিস্থাপনকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা এনপি প্রতিস্থাপন। এই এনপি প্রতিস্থাপন বিক্রিয়া, আবার দুই ধরনের। একটা হলো SN1, আর একটা হলো SN2। এনপি প্রতিস্থাপনকে ইংরেজিতে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ইংরেজি হলো সাবস্টিটিউশন। এটা দুই ধরনের, একটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, আর একটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। তো পরীক্ষায় এগুলা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। SN1 বিক্রিয়ার কৌশল লেখো, SN2 বিক্রিয়ার কৌশল লেখো। তাহলে SN1 বিক্রিয়াটা হবে এই অ্যালকাইল মূলকটা যদি 3 ডিগ্রি হয় তাহলে SN1 হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য, আর SN2 হবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য। SN1 হবে 3 ডিগ্রি RX এর জন্য, SN2 হবে 1 ডিগ্রি RX এর জন্য। তাহলে ফার্স্টে আসো SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া, তাহলে SN1 বিক্রিয়া হবে হলো তোমার 3 ডিগ্রির জন্য। তাহলে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পেই, তাহলে CH3CH3Cl। তার সাথে আমি যুক্ত করলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন। তাহলে জল দিলে নল হয়, অ্যালকোহলটা গিয়ে CH3CH3CH3OH, অ্যালকোহলের OH টা গিয়ে ক্লোরিনকে প্রতিস্থাপন করে দিবে। প্লাস KCl। এই বিক্রিয়াটা SN1 বিক্রিয়া, এটা কিভাবে কাজ করে তার জন্য দেখতে হবে তার কৌশল। পরীক্ষায় প্রশ্ন আসবে SN1 বিক্রিয়াটা লেখো এবং তার কৌশল ব্যাখ্যা করো। SN1 বিক্রিয়ার কৌশল খুবই ইম্পর্টেন্ট। কিভাবে হয় এই বিক্রিয়াটা? SN1 বিক্রিয়াটা দুইটা ধাপে হয়। ওর ধাপ হইলো দুইটা। প্রথম ধাপে
মনে রাখবা, প্রথমে হয় হলো আস্তে আস্তে ব্রেকআপ, দ্বিতীয় ধাপে দ্রুত অন্য জনের সাথে প্যাচ আপ। তাহলে ফার্স্ট স্টেপে, তাহলে SN1 বিক্রিয়াটা দুইটা ধাপে হয়। তাহলে ফার্স্ট স্টেপে আস্তে আস্তে ব্রেকআপ হয় কার মধ্যে? এই যে অ্যালকাইল হ্যালাইডটা ছিল, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, CH3Cl, এই যে কার্বন এবং ক্লোরিন, এদের মধ্যকার যে বন্ধন, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এটা আস্তে আস্তে দুর্বল হইতে হইতে একটা সময় পরে এই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে উৎপন্ন করে CH3, কার্বন, CH3 প্লাস প্লাস Cl মাইনাস। এই যে, তো সে তৈরি করলো কি 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এই 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন তৈরি হয় স্টেপ 1-এ। এই যে স্টেপ 1 শেষ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উপরে লিখতে হবে, এটা হলো ধীর গতির। তাহলে এই ধাপটা হলো ধীর গতির, অনেক আস্তে আস্তে হয়, বন্ধন ভাঙতে অনেক সময় লাগে, এটা অনেক ধীর গতির হয়। এরপর আসি স্টেপ 2, দ্রুত অন্যজনের সাথে প্যাচ আপ। অর্থাৎ এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হইলো, এই কার্বোক্যাটায়নটা তৎক্ষণাৎ যে OH মাইনাস আছে, ওই OH মাইনাসের সাথে যুক্ত হবে এবং উৎপন্ন করবে 3 ডিগ্রি অ্যালকোহল, CH3, এই হলো SN1 বিক্রিয়া। এবং এই যে অন্যজনের সাথে দ্রুত প্যাচ আপ হইলো, অর্থাৎ দুইটা যে যুক্ত হইলো, এটা খুব দ্রুত গতির, দ্রুত গতির। কারণ পজিটিভ এবং নেগেটিভ সহজেই যুক্ত হয়, এই কারণে এটা খুব দ্রুত গতিতে হয়। এই হলো SN1 বিক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন আসবে যে SN1 বিক্রিয়াটা লেখো এবং তার কৌশল ব্যাখ্যা করো। তুমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড একুয়াস সলিউশনে বিক্রিয়া দিলে অ্যালকোহল তৈরি হয়। এটা হলো SN1 বিক্রিয়া। কৌশল দুইটা ধাপে হয়, ধাপ হলো দুইটা। আস্তে আস্তে ব্রেকআপ, কার্বন এবং ক্লোরিন বন্ধন ভেঙে কার্বোক্যাটায়ন তৈরি করে, দ্রুত অন্যজনের সাথে প্যাচ আপ, কার্বোক্যাটায়ন এবং OH মাইনাস মিলে তৈরি করে অ্যালকোহল। তো এর নাম SN1 কেন? কারণ এইখানে দুইটা ধাপের উপর বিক্রিয়াটা ঘটে, তবে সামগ্রিক বিক্রিয়া মূলত স্টেপ 1-এর উপর নির্ভরশীল। কারণ স্টেপ 2 তো খুব দ্রুত গতির। এটা তো OH মাইনাস বসে আছে, কখন কার্বোহাইড্রেট আসবে আর সে যুক্ত হবে। তাহলে কার্বোহাইড্রেট কখন আসবে এটা নির্ভর করতেছে স্টেপ 1-এর উপর। তাহলে পুরো বিক্রিয়াটা, তাহলে SN1 বিক্রিয়া, তাহলে এই যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটি স্টেপ 1-এর উপর নির্ভরশীল। আর স্টেপ 1-এ কয়টা বিক্রিয়ক আছে? স্টেপ 1-এ একটা বিক্রিয়ক আছে। তাহলে বলতে পারি যে বিক্রিয়াটি একটি বিক্রিয়কের একটি বিক্রিয়কের ওপর নির্ভরশীল। এই কারণে এটা বলা হয় SN1, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1। এই 1 ইন্ডিকেট করে যে এই বিক্রিয়াটা একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভরশীল। এরপর আসে SN2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2, এটা দেয় হলো 1 ডিগ্রি। তাহলে আমি যদি একটা 1 ডিগ্রি অ্যালকেন হ্যালাইড নিই, CH3CH2Cl, এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন। দেন এখান থেকে আচ্ছা, SN1 বিক্রিয়ার থেকে আরেকটা প্রশ্ন আসে যে এই দেখলাম তো যে 3 ডিগ্রি SN1 বিক্রিয়া দেয়, প্রশ্ন হলো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরা কেন দেয় না? আচ্ছা, 2 ডিগ্রিটা বাদ দেই। প্রশ্ন হলো 1 ডিগ্রি কেন দেয় না? তো তুমি দেখো যে এখানে SN1 বিক্রিয়াটায় প্রথমে কি হয় যে অ্যালকাইল হ্যালাইডটা ভেঙে কার্বো ক্যাটায়ন তৈরি করে। তো তুমি যদি 3 ডিগ্রি
অ্যালকাইল হ্যালাইড নাও, তাহলে এখান থেকে তুমি পাবা 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। তুমি যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাও, তুমি পাবা 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। তুমি যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাও, পাবা 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এই কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের মধ্যে পড়ছো যে 3 ডিগ্রি কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। আর যার স্থায়িত্ব বেশি হয় সে তৈরি হয় বেশি বেশি বা উৎপন্ন হয় বেশি বেশি। সে উৎপন্ন হয়, তাহলে যার স্থায়িত্ব বেশি হয় সে উৎপন্ন হয় বেশি বেশি। উৎপন্ন হয় বেশি বেশি। যেহেতু 3 ডিগ্রি কার্বোকেটনের স্থায়িত্ব বেশি, এই কারণে সে বেশি বেশি উৎপন্ন হয়। ফলে বেশি বেশি সে OH মাইনাসের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করতে পারে। 1 ডিগ্রি কেন দেয় না? কারণ 1 ডিগ্রির স্থায়িত্ব খুবই কম, যে কারণে সে কম উৎপন্ন হয়, এই কারণে সে SN1 বিক্রিয়া দেয় না। তাহলে SN1 বিক্রিয়ায় RX এর সক্রিয়তা মানে হইল SN1, SN1 বিক্রিয়ায় কোন RX বেশি সক্রিয়, অর্থাৎ কোন RX বেশি SN1 বিক্রিয়া দেয়। তাহলে 3 ডিগ্রি SN1 দেয়, তারপরে 2 ডিগ্রি, আর একেবারে দেয়ই না হলো 1 ডিগ্রি। পরীক্ষায় প্রশ্ন আসবে SN1 বিক্রিয়ায় RX এর সক্রিয়তার ক্রম লেখো, বা SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম লেখো। তাহলে সবচেয়ে বেশি দেয় 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এরপর SN2 বিক্রিয়া। SN2, SN2 বিক্রিয়া দেয় হলো 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, CH3CH2Cl। এর সাথে বিক্রিয়া দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন। তাহলে জল দিলে নল হয়, উৎপন্ন হবে CH3CH2OH প্লাস KCl। এই বিক্রিয়াটা SN2 বিক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন আসে SN2 বিক্রিয়াটি লিখো এবং তার কৌশল ব্যাখ্যা করো, বা SN2 বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। তাহলে এটা কিভাবে হয়? যদিও বিক্রিয়া SN2, কিন্তু এই বিক্রিয়ার স্টেপ হলো একটা, এবং ফার্স্ট স্টেপে কি ঘটে? এই যে অ্যালকাইল হ্যালাইড CH3, এই যে অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl, এটা একটু সুন্দর করে লিখি আর কি। তাহলে এই হলো কার্বন, এদিকে আছে ক্লোরিন, এদিকে দিলাম CH3, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এটাই হলো CH3CH2Cl। এর সাথে আসে হলো OH মাইনাস। তো OH মাইনাসটা আইসা অ্যাটাক করে কার্বন এবং ক্লোরিনের মধ্যে। ক্লোরিন কিন্তু নেগেটিভ, এই কারণে OH ক্লোরিনের দিক দিয়ে আসতে পারে না। সে ক্লোরিন যে পাশে আসে তার ঠিক বিপরীত দিক থেকে আসে। তো এবং কার্বনে অ্যাটাক করে আস্তে আস্তে কার্বন এবং ক্লোরিনের মাঝে বন্ধনটা দুর্বল হতে থাকে, এবং কার্বন আর ক্লোরিনের আর কার্বন এবং OH এর মধ্যে বন্ধনটা আস্তে আস্তে সবল হতে থাকে, তৈরি হতে থাকে। এই CH3 তার মতোই আছে, হাইড্রোজেন দুইটা তাদের মতোই আছে। এইখানে কার্বনের হাত হয়ে গেল 5টা, এই কারণে এটা বলা হয় অন্তর্বর্তী জটিল অবস্থা। পরবর্তীতে এইখান থেকে ক্লোরিনের সাথে কার্বনের বন্ধনটা পুরোপুরি ভেঙে যায়, এবং OH এর সাথে কার্বনের বন্ধনটা পুরোপুরি যুক্ত, মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তাহলে OH বন্ড CH2 বন্ড CH3 প্লাস এই যে Cl টা আলাদা হয়ে গেল। তাহলে শুরুতে CH3CH2Cl যেরকম ছিল, OH যখন আসলো তখন যৌগটা উল্টায় গেল, ক্লোরিন যে পাশে ছিল তার অপোজিট সাইডে হলো OH চলে আসছে। এই যে এটা উল্টায় গেল, এই কারণে এটা বলা হয় যে ঝড়ে উল্টানো ছাতা, বা ঝড়ে উল্টানো ছাতার ন্যায়। তাহলে SN2 বিক্রিয়া হলো ঝড়ে উল্টানো ছাতার ন্যায় বিক্রিয়া। ওই বিক্রিয়ক যেটা আছে সেটা উল্টায় যায়।
তাহলে SN2 বিক্রিয়া দেখলাম যে 1 ডিগ্রি দেয়, বিক্রিয়াটা কিভাবে হয়? OH অ্যাটাক করে কার্বনে, কোন দিক থেকে করে? যে দিক থেকে ক্লোরিন আছে ওই দিক থেকে করতে পারে না, কারণ ক্লোরিন নিজে নেগেটিভ, এবং নেগেটিভ নেগেটিভকে বিকর্ষিত করে, এই কারণে যেদিকে ক্লোরিন আছে সেদিক থেকে অ্যাটাক করতে পারে না, বরঞ্চ ক্লোরিন যেদিকে আছে তার বিপরীত দিক থেকে অ্যাটাক করে। তখন কার্বন এবং OH এর মধ্যে বন্ধনটা আস্তে আস্তে তৈরি হতে থাকে, এবং সাথে সাথে কার্বন এবং ক্লোরিনের মাঝে বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে একটা সময় পর। এবং এই যে এখানে যে 5টা হাত হয়ে গেলো, এটা বলা হয় অন্তর্ভুক্ত জটিল অবস্থা। একটা সময় পর কার্বন এবং ক্লোরিনের মাঝে বন্ধনটা টোটালি ভেঙে যায়, এবং OH এর সাথে কার্বনের বন্ধনটা পুরোপুরিভাবে যুক্ত হয়। আগে অ্যালকাইল হাইড্রেটটা যেমন ছিল এখন ঠিক উল্টে যায়, এই কারণে বলা হয় ঝড়ে উল্টানো ছাতার ন্যায়। এই বিক্রিয়ায় পুরো বিক্রিয়াটা পুরো বিক্রিয়া স্টেপ 2 এর উপর নির্ভরশীল। সরি, স্টেপ 2 না, এটা তো একটাই ধাপ। স্টেপ 1 এর উপর নির্ভরশীল, এটা তো একটাই ধাপ। উপর নির্ভরশীল, সো স্টেপ 1 এর উপর নির্ভরশীল। এখন এই স্টেপ 1-এ বিক্রিয়ক আছে কয়টা? স্টেপ 1-এ বিক্রিয়ক আছে দুইটা। একটা হলো অ্যালকাইল হ্যালাইড আর একটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে OH। একটা হলো অ্যালকাইল হ্যালাইড, একটা হলো OH। তাহলে এইখানে বিক্রিয়ক আছে দুইটা, তাহলে আমি বলতে পারি যে পুরো বিক্রিয়াটি দুইটি বিক্রিয়কের দুইটি বিক্রিয়কের উপর নির্ভরশীল। এই কারণে এটা বলা হয় SN2। এই 2 মানে হইলো যে বিক্রিয়াটা দুইটা বিক্রিয়কের উপর নির্ভরশীল। SN2 বিক্রিয়া 3 ডিগ্রি কেন দেয় না? 3 ডিগ্রি কেন দেয় না? 3 ডিগ্রি SN2 বিক্রিয়া দেয় না, কারণ হলো SN2 বিক্রিয়াতে একটু খেয়াল করে দেখো যে SN2 বিক্রিয়া কৌশলটা কেমন ছিল। এসএন টু এসএন টু বিক্রিয়ার কৌশলটা ছিল যে একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, OH মাইনাসটা আইসা কার্বনে অ্যাটাক করে। তো 3 ডিগ্রির ক্ষেত্রে কি এমন হয় যে কার্বনে অ্যাটাক করতে পারে না? তার জন্য একটা উদাহরণ নেই, 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নেই। এই হলো একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর এই হইলো ক্লোরিন, আসবে হইলো OH মাইনাস। তো OH মাইনাস যে আসবে ক্লোরিনের দিক দিয়ে তো সে আসতে পারবে না, কারণ হইলো ক্লোরিন হলো নেগেটিভ, সো নেগেটিভ পাশে সে আসে না, তার অপোজিট দিক দিয়ে আসতে চায়। তো অপোজিট দিক থেকে যখন আসবে তখন দেখো কত বড় বড় মূলক। এই যে বড় বড় মূলক গুলো আছে, এদের এরা ওই আগত যে বিকারক আসবে তারে বিকর্ষিত করে। এই যে তারা যে একটা গার্ড দিয়ে রাখছে, এটা বলা হয় স্টেরিক বাধা। স্টেরিক বাধা, বা বলা হয় বাংলায় বলা হয় স্থানিক বাধা। স্টেরিক বাধা বা স্থানিক বাধার কারণে ওইসটা আইসা এই এখানে যুক্ত হইতে পারে না, কার্বনের অ্যাটাক করতে পারে না। এই কারণে 3 ডিগ্রি সে SN2 বিক্রিয়া দেয় না। এবং এই যে বড় বড় মূলকগুলা যে বাধা দেয়, এই যে একটা গার্ড হিসেবে যে থাকে, এটা বলা হয় স্টেরিক বাধা বা স্থানিক বাধা। তো এই যে অ্যালকোহল আসতে পারলো না, এই কারণে 3 ডিগ্রি SN2 বিক্রিয়া দেয় না। তাহলে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, SN2 বিক্রিয়ায় RX এর সক্রিয়তার ক্রম, তাহলে কে সবচেয়ে বেশি দেয়? RX। SN2 বিক্রিয়া সবচাইতে বেশি দেয় 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, আর 3 ডিগ্রি তো দেয়ই না। বাকি হলো 2 ডিগ্রির কাহিনী। 2 ডিগ্রি SN1ও দেয়, আবার 2 ডিগ্রি SN2ও দেয়। কখন SN1 দিবে আর কখন SN2 দিবে এগুলা তোমাদের এইচএসসি তে নাই। আচ্ছা, এই SN1 SN2 শেষ, এখন বলো যে SN1 SN2 পর্যন্ত বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা, তাহলে এরপরে আসো। SN1 SN2 শেষ। তাহলে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এই যে একটা তো ওই যে দেখছিলা যে বলছিলাম যে RX এর মধ্যে তুমি একবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের
অ্যাকুয়াস দিবা আর একবার অ্যালকোহলিক দিবা, অ্যাকুয়াসের ব্যাপারটা শেষ, কাহিনী শেষ। পরীক্ষায় এটাই আসে আর কি। আর অ্যালকোহলিক দিলে অ্যালকিন হয়, ওইটা পরীক্ষায় আসে কিন্তু ওইটার কৌশল গুলো আসে না। তো ওইটার একটু টুকটাক একটু হালকা পাতলা দেখি আর কি, যতটুকু দরকার। যে তুমি এবার আর এক্স নিলা, এই আর এক্স এর মধ্যে তুমি যোগ করলা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক CH3 CH2 Cl, তার মধ্যে যোগ করলা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন, তাহলে যোগ করলে তোমার এখানে তৈরি হবে CH3, পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা পরমাণু চলে যাবে, তাহলে ক্লোরিন চলে যাবে এই কার্বন থেকে। যাওয়ার সময় সে পাশের কার্বন থেকে আবার হাইড্রোজেনকে নিয়ে যাবে, দুইটা করে হাত ফাঁকা, একটা করে হাত ফাঁকা, ডাবল বন্ড, CH3 ডাবল বন্ড CH2 প্লাস KCl। এইটা হইলো এলিমিনেশন, এটা হলো এলিমিনেশন রিয়েকশন। এইটা আবার ওই সাবস্টিটিউশন যেমন দুই ধরনের হয়, SN1 SN2, এলিমিনেশন আবার দুই ধরনের হয়, একটা হলো E1 আর একটা হলো E2। E1টা হলো হুবহু SN1 এর মতো, আর E2টা হলো হুবহু SN2 এর মতো। আচ্ছা, মোটামুটি শেষ। আর এখান থেকে আরেকটা উদাহরণ দেই, যে যদি এরকম থাকে CH3 CH Cl বন্ড CH2CH3, এর মধ্যে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন নিলাম, তাহলে একটা কার্বন থেকে ক্লোরিন চলে যাবে, তার পাশের কার্বন থেকে চলে যাবে হাইড্রোজেন। এখন এখানে সম্ভাব্য দুইটা কেস তৈরি হয়েছে। প্রথমত, এইখান থেকে তো ক্লোরিন যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন এই কার্বন থেকে যদি ক্লোরিন যায়, তাহলে কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে? কারণ অপশন তো দুইটা আছে, একটা হলো এই কার্বনের হাইড্রোজেন আর একটা হলো এই কার্বনের হাইড্রোজেন। যদি আমার বাম পাশের কার্বন থেকে হাইড্রোজেন যায়, তাহলে উৎপন্ন হবে H2C ডাবল বন্ড CH বন্ড CH2CH3। আর যদি ডান পাশের কার্বন থেকে হাইড্রোজেন যায়, সেক্ষেত্রে হবে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। তো একজন বিজ্ঞানী আছে, তার নাম হলো সাইজেফ, সে একটা নীতি দিছে, এটার নাম হলো সাইজেফ নীতি, বা এর আরেকটা বিটা অপসারণ নীতি। সে বলছে যে যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে, ওই কার্বন থেকেই হাইড্রোজেন বের হবে। তাহলে যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেই কার্বন থেকেই হাইড্রোজেন বের হবে। তাহলে যেহেতু এখানে ডান পাশের কার্বন থেকে যেহেতু এখানে ডান পাশের কার্বনে হাইড্রোজেন কম, এই কারণে ওইখান থেকে হাইড্রোজেন বেরোলে যে প্রোডাক্টটা তৈরি হবে ওটা হবে প্রধান উৎপাদ। এই কারণে এইটা উৎপন্ন হয় 80% আর এটা উৎপন্ন হয় 20%। তো এমনটা। আর এটার বিটা অপসারণীতে বলা হয় কেন? কারণ এই যে ক্লোরিনটা যেই কার্বনে যুক্ত আছে, এটা বলা হয় আলফা কার্বন, তার পাশের দুইটা কার্বন হলো বিটা। তার মানে সবসময় আসলে বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোয়, আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, এটা যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেই কার্বন থেকে হাইড্রোজেনটা বেরোবে। এটা বলছে হলো সাইজেফ, যেটা বলা হয় সাইজেফ নীতি বা বিটা অপসারণ নীতি। তো কেন হয়, কেন যেখানে হাইড্রোজেন কম সেখান থেকেই হাইড্রোজেন কেন বের হয়, তার জন্য তোমার শিখতে হবে অ্যালকিনের স্থায়িত্ব। অ্যালকিনের স্থায়িত্ব, স্থায়িত্ব হলো সক্রিয়তার উল্টো। স্থায়িত্ব হলো সক্রিয়তার উল্টো। সক্রিয়তা মানে হলো বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতা, আর স্থায়িত্ব হইলো উৎপন্ন হওয়ার ক্ষমতা। যার স্থায়িত্ব বেশি সে উৎপন্ন হয় বেশি বেশি, যার সক্রিয়তা বেশি সে উৎপন্ন হয় কম কম, সেখানে রিয়েকশন দিতে চায়, শুধু রিয়েকশন দিতে চায়। তাহলে অ্যালকিনের স্থায়িত্বের ক্ষেত্রে প্রথমে দুইটা উদাহরণ নেই। ধরো C ডাবল বন্ড C, এড়িয়ে দিলাম হাইড্রোজেন,
হাইড্রোজেন, চার হাতে চারটা হাইড্রোজেন। আরেকটার ক্ষেত্রে ধরো এক হাতে দিলাম CH3, বাকি সব হাতগুলোতে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। দিলাম C++C, হাইড্রোজেন, CH3, CH3, হাইড্রোজেন, হাইড্রোজেন। দেন C++C, CH3। আগেরটা দিলাম সিস আকারে, এবার দিব হলো ট্রান্স আকারে। দেন C++C, তাহলে আগেরটা দিলাম সিস আকারে, এবারটা দিব হলো ট্রান্স আকারে। তাহলে C++C, CH3, CH3, হাইড্রোজেন, হাইড্রোজেন। দেন তিন হাতে তিনটা CH3, CH3, হাইড্রোজেন। ফাইনালি সবগুলা হাতেই হইলো CH3, 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 CH3। এবার দেখো যে অ্যালকিন যে যৌগটা, এই অ্যালকিন যৌগের মধ্যে অ্যাটাক করে কে? একটা অ্যালকিনের মধ্যে অ্যাটাক করে হলো তোমার নিউক্লিওফাইল, সরি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। অ্যালকিনের মধ্যে অ্যাটাক করে হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল সে নিজে পজিটিভ চার্জ যুক্ত হয়, যেমন H+, তারপরে কার্বন+। তো এই যে ইলেকট্রোফাইল যারা আছে, ইলেকট্রোফাইল গুলা ডাবল বন্ডের প্রতি আকৃষ্ট হয়, কারণ ডাবল বন্ডের মধ্যে পাই ইলেকট্রন আছে। এই কারণে তারা অ্যাটাক করে। এবং আগে পড়ছো যে অ্যালকিন হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, তাহলে কার্বনের তাহলে অ্যালকিনের মধ্যে ডাবল বন্ডের মধ্যে অ্যাটাক করে ইলেকট্রোফাইল। তো এই যে ইলেকট্রোফাইল যে অ্যাটাক করবে, কোথায় সবচেয়ে দ্রুত অ্যাটাক করতে পারে? দেখো যে একদম প্রথম যুগে কোনো স্টেরিক বাধা নাই, কিন্তু এইখানে একটা স্টেরিক বাধা আছে, আসতে কষ্ট হবে। এখানে দুইটা স্টেরিক বাধা, আসতে কষ্ট হবে, কিন্তু এক পাশ ফাঁকা। আর এখানে এমন ভাবে স্টেরিক বাধা আছে যে দুই দিক থেকে ভালো গার্ড আছে। এখানে তো তিন দিক থেকে গার্ড, এখানে স্টেরিক বাধা অনেক বেশি, আর এইখানে তো স্টেরিক বাধা সবচাইতে বেশি। তাহলে অ্যালকেনের স্থায়িত্ব পড়তেছিলাম। তাহলে যেহেতু চার নাম্বারটার মধ্যে স্থায়ী, তাহলে চার নাম্বারটার মধ্যে যেহেতু স্টেরিক বাধা সবচেয়ে বেশি, এখানে কিন্তু ইলেকট্রোফাইল সহজে আইসা এই ডাবল বন্ডে অ্যাটাক করতে সহজে পারবে না। এই কারণে সবচেয়ে বেশি স্থায়ী হইলো তোমার এই যৌগটা, তার চেয়ে একটু বেশি হইলো তিনটা যখন থাকবে তখন, তার চেয়ে আর একটু বেশি তার চেয়ে একটু কম হবে হইলো যখন দুইটা থাকবে, তার চেয়ে একটু কম হবে যখন দুইটা থাকবে কিন্তু এক পাশে থাকবে, তার চেয়ে একটু কম হবে যখন একটা থাকবে, আর সবচেয়ে কম হবে যখন কেউই থাকবে না। সেই ক্ষেত্রে কোনো স্টেরিক বাধা নাই, দ্রুত ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করতে পারবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই অ্যালকিনটা অনেক বেশি সক্রিয় হয়, কিন্তু তার স্থায়িত্ব হয় সবচেয়ে কম। আর স্থায়িত্ব যেহেতু এইটা এই চার হাতে চারটা CH3 থাকলে স্থায়িত্ব যেহেতু সবচেয়ে বেশি, এই কারণে এই কম্পাউন্ডটা তৈরি হবে সবচেয়ে বেশি বেশি, কারণ যার স্থায়িত্ব বেশি সে উৎপন্ন হয় বেশি বেশি। এবার আসো ওই যে বিটা অপসারণ নীতি বা সাইজেফ নীতি যে পড়ছো, এখানে যে দুইটা তৈরি হয়েছে, এই দুইটা অ্যালকাইল হ্যালাইডকে যদি আমি লিখি, একটা তৈরি হইলো তোমার, একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হইলো এই কার্বন কার্বন ডাবল বন্ড, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর এই হাতে আছে হইলো একটা হাইড্রোজেন, আর এই হাতে আছে হইলো CH2CH3, CH2CH3। আর সেকেন্ড যেটা 80% তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড আছে হইলো এদিকে একটা হাইড্রোজেন, একটা CH3, একটা হাইড্রোজেন, একটা CH3। তাহলে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আমি জানি না এটা সিস নাকি ট্রান্স, তো এটা দিলেই হইলো CH3। তাহলে দেখো এইখানে বাধা কিন্তু বেশি, এইখানে বাধা কিন্তু কম, যে কারণে ওর স্থায়িত্ব বেশি। আর যার স্থায়িত্ব বেশি হয় সে উৎপন্ন হয় বেশি বেশি। সাইজেফ নীতিটা বুঝছো? বুঝছি। হুম। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু দেখাই দিই, এটাও MCকিউ তে প্রচুর আসে। উডস বিক্রিয়া পড়ছিল একদম শুরুর দিকে, যখন উডস বিক্রিয়া পড়েছিলাম, উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া দেখছিলা যে অ্যালকাইল হ্যালাইড থাকে, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম আসে ড্রাই ইথারের প্রেজেন্সে।
এবং সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন হ্যালোজেনকে ভালোবাসে, সোডিয়াম হ্যালোজেনকে নিয়ে সোডিয়াম হ্যালাইড তৈরি করে, দুইটা আর পরস্পর যুক্ত হয়। তাহলে এইখানে দেখো যে কার্বন CH3, 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 এদিকে হলো Cl, আর তার সাথে আসবে হলো সোডিয়াম, এই হলো ড্রাই ইথার। তো সোডিয়াম যখন আসবে তখন দেখো এখানে একটা স্টেরিক বাধা, এখানে একটা স্টেরিক বাধা, এখানে একটা স্টেরিক বাধা। তাহলে যে সোডিয়াম যে আইসা ক্লোরিনকে নিবে, সে কি অনেক স্টেরিক বাধার মুখোমুখি হবে, স্টেরিক বাধার। এই কারণে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া 3 ডিগ্রি দেয় না। তাহলে এটা এমসিকিউতে আসছে একবার, উডস বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম, অর্থাৎ কে উডস বিক্রিয়া সবচেয়ে ভালো দেয়, যার স্টেরিক বাধা সবচেয়ে কম 1 ডিগ্রি, দেন তার চেয়ে আরো কম দেয় হইলো 2 ডিগ্রি, আর একেবারে দেয় না হইলো 3 ডিগ্রি। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড শেষ। অ্যালকাইল হ্যালাইডের পর এবার হলো তোমার নেক্সট হলো গ্রিগনার্ড পড়বো। আজকে গ্রিগনার্ড পড়ার পর ক্লোরোফর্ম পড়বো, দেন একটা ব্রেক নিবো 5-10 মিনিটের, এরপরে অ্যালকোহল শুরু করবো, আজকে অনেক দূর শেষ করে দিব। তাহলে এবার আসলে হলো তোমার গ্রিগনার্ড, গ্রিগনার্ডটা শেষ করি, দেন ক্লোরোফর্ম শুরু করি। অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত শেষ, এবার আসো গ্রিগনার্ড বিকারক। তাহলে গ্রিগনার্ড বিকারক হলো এমন একটা বিকারক যেইখান থেকে আসলে সকল জৈব যৌগ তৈরি করা যায়। অর্থাৎ তুমি গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরি করতে পারবা, অ্যালকিন তৈরি করতে পারবা, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল থেকে শুরু করে যাবতীয় সবকিছু তুমি গ্রিগনার্ড থেকে তৈরি করতে পারবা। তবে তোমাদের এইচএসসি লেভেলে গ্রিগনার্ড থেকে মাত্র 3টা জিনিস আছে, 3-4টা আছে। এক হলো গ্রিগনার্ড থেকে অ্যালকেন প্রস্তুতি, দ্বিতীয় হলো গ্রিগনার্ড থেকে তোমার অ্যালকোহল প্রস্তুতি, গ্রিগনার থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, গ্রিগনার থেকে বেনজিন প্রস্তুতি, 4টা আছে। আর তবে গ্রিগনার থেকে সকল যৌগই তৈরি করা যায়। এই কারণে গ্রিগনার্ড বিকারক আবিষ্কারের কারণে কিন্তু বিজ্ঞানী গ্রিগনার্ড, ওই বিজ্ঞানী নাম হয়েছিল গ্রিগনার্ড, সে কিন্তু নোবেলও পেয়েছিল। তো গ্রিগনার্ড বিকারকের থেকে 2টা জিনিস পড়বো, সবগুলো থেকে তো 2টা জিনিস করে পড়তেছে, একটা হলো প্রস্তুতি আর একটা হলো বিক্রিয়া। আসলে গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, গ্রিগনার্ডের প্রস্তুতি আছেই একটা, সেটা হলো তুমি যদি RX এর মধ্যে ম্যাগনেসিয়াম দাও, যোগ করো ড্রাই ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হয় RMgX। এর নাম হলো অ্যালকাইল, অ্যালকাইল ম্যাগনেসিয়াম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড। এটাই হলো গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতি শেষ, গ্রিগনার্ড বিকারক। এবার আসো বিক্রিয়াতে। বিক্রিয়া শুরু করার আগে এই যে RX টা আর MgX টা, এই RMgX এর মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ কিন্তু +2, হ্যালোজেনের কিন্তু -1। তাহলে অ্যালকাইলের হবে অবশ্যই -1, কারণ পুরো যৌগটার জারণ মান হলো 0। তাহলে ম্যাগনেসিয়াম +2, হ্যালোজেন -1 হলে অবশ্যই অ্যালকাইল হবে -1। তাহলে এইখান থেকে যোগ বিয়োগ করলে আসে অ্যালকাইল মাইনাস, আর ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন থেকে ম্যাগনেসিয়াম +2, হ্যালোজেন -1, এটা আসবে হলো প্লাস। তাহলে গ্রিগনার্ড বিকারক এইভাবে ভাঙে, R-MgX প্লাস, গ্রিগনার্ড এইভাবে ভাঙবে। এবার আসো বিক্রিয়াতে। তাহলে বিক্রিয়াতে ওই যে বললাম গ্রিগনার্ড থেকে সকল জৈব যৌগ তৈরি করা যায়, কিন্তু তোমাদের লেভেলে আছে হলো 4টা, সেই 4টাই শিখবো। 1 নাম্বার অ্যালকেন, 1 নাম্বার হলো গ্রিগনার্ড থেকে অ্যালকেন, গ্রিগনার্ড থেকে অ্যালকেন ও বেনজিন, তাহলে গ্রিগনার থেকে অ্যালকেন ও বেনজিন। তাহলে গ্রিগনার্ড ধরো RMgX, গ্রিগনার্ড বিকারক R-MgX প্লাস, তার সাথে যোগ করলাম আমি পানি। পানি কিভাবে ভাঙে, H+ আর OH-। তাহলে এই প্লাস যাবে মাইনাসের সাথে, মাইনাস যাবে প্লাসের সাথে, উৎপন্ন করবে RH প্লাস, আর
এম জি, সরি, আর এক্স প্লাস এম জি ও এইচ এক্স। এবার আসো তুমি এই বিভিন্ন, যদি আর এর স্থলে বিভিন্ন যৌগ নেওয়া শুরু করো, যেমন তুমি আর এর জায়গায় নিলা CH3, Mg, Br, তার সাথে তুমি পানি যোগ করলা, তাহলে উৎপন্ন হবে CH4, মিথেন, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। এই যৌগটার নাম হইলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এটা গ্রিগনার্ডের বিক্রিয়াগুলোতে কমন, সবসময় এই যৌগটা তৈরি হয়। তাহলে এই হলো অ্যালকেনের একটা দিলাম। এবার আর এর জায়গায় তুমি যদি বসাও ফিনাইল মূলক, তাহলে এই ফিনাইল বসাইলে RMgX প্লাস H2O। তাহলে ফিনাইল বসালে MgX প্লাস, ফিনাইলটা মাইনাস, পানি বসাইলে পানি প্লাস OH মাইনাস, তাহলে প্লাস যাবে মাইনাসের সাথে, মাইনাস যাবে প্লাসের সাথে, তাহলে প্লাস যাবে মাইনাসের সাথে, মাইনাস যাবে প্লাসের সাথে, তাহলে উৎপন্ন করলো ফিনাইল। আর এই ফিনাইলের সাথে যুক্ত হইলো হাইড্রোজেন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, এই তৈরি হইলো বেনজিন। এই হলো অ্যালকেন থেকে বেনজিন, এবং অ্যালকেন থেকে বেনজিন এবং অ্যালকেন প্রস্তুতি, গ্রিগনার থেকে, সরি, গ্রিগনার্ড থেকে অ্যালকেন এবং বেনজিন প্রস্তুতি। আর একটা জিনিস জেনে রাখলে ভালো, এই গ্রিগনার্ডের মধ্যে তুমি শুধু পানি না, তুমি যদি ধরো অ্যামোনিয়াও যোগ করো, তাহলেও কিন্তু এখান থেকে তুমি অ্যালকেন পাবা। কারণ অ্যামোনিয়া ভাঙে হইলো NH2 বন্ড হাইড্রোজেন, NH2 মাইনাস হাইড্রোজেন প্লাস, গ্রিগনার্ড ভাঙে MgX প্লাস আর মাইনাস, মাইনাস যাবে প্লাসের সাথে, প্লাস যাবে মাইনাসের সাথে, উৎপন্ন করবে RH প্লাস MgNH2X। আবার তুমি যদি এই গ্রিগনার্ডের সাথে অ্যালকোহল যোগ করো, অ্যালকোহল মানে ROH, সেই ক্ষেত্রে দেখো গ্রিগনার্ড ভাঙে MgX প্লাস আর মাইনাস, অ্যালকোহল ভাঙে ROH, H প্লাস ও আর মাইনাস, প্লাস এই মাইনাস যাবে প্লাসের সাথে, প্লাস যাবে মাইনাসের সাথে, উৎপন্ন করবে RH, অর্থাৎ অ্যালকেন প্লাস MgO, ও আর এই হলো অ্যালকেন থেকে, সরি, গ্রিগনার থেকে অ্যালকেন এবং বেনজিন। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারে শিখবো হলো গ্রিগনার থেকে অ্যালকোহল। তাহলে 2 নাম্বার হইলো গ্রিগনার্ড থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, গ্রিগনার থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। ও, গ্রিগনার থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবো, তার জন্য 3টা উদাহরণ নিলাম। প্রথমে নিলাম আমি একটা অ্যালডিহাইড, এবং এটা কেমন অ্যালডিহাইড, 1 কার্বনের অ্যালডিহাইড, এর নাম কিন্তু মিথানেল বা ফর্মালডিহাইড। এরপরে ফর্মালডিহাইডের পর আমি আরেকটা নিলাম হলো তোমার ফর্মালডিহাইড তো 1 কার্বনের, এরপর আমি 1 কার্বন বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড যদি নেই, যে R C ডবল বন্ড OH, এটা নিচে লিখি, তারটা নিলাম RC ডবল বন্ড OH। আর থার্ড হলো নিব হলো কিটোন, তাহলে এবার নিলাম হলো কিটোন RC ডবল বন্ড O R। এবার এদের সাথে যুক্ত করব গ্রিগনার্ড। গ্রিগনার্ড মানে হইলো RMgX। তো বোঝার সুবিধার জন্য এটাকে আমি আর প্রাইম দিলাম।
তো এই আর এম জি এক্স এর সাথে গ্রিগনার্ডের বিক্রিয়া দিলাম। অ্যালডিহাইডের বিক্রিয়া এখনো পড়ো নাই। অ্যালডিহাইড সবসময় এইভাবে ভাঙে, কার্বন অক্সিজেনের বন্ধনটা ভাঙে, এর একটা হাত ফাঁকা হয়, কার্বনের একটা হাত ফাঁকা হয়। অক্সিজেনটা হয় নেগেটিভ, কার্বনটা হয় পজিটিভ, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কারণে অক্সিজেন নেগেটিভ আর কার্বনটা হলো পজিটিভ। গ্রিগনার্ড ভাঙে হলো আর মাইনাস এম জি এক্স প্লাস, গ্রিগনার্ড ভাঙে হলো আর মাইনাস আর এম জি এক্স প্লাস। তাহলে আর মাইনাস যাবে হইলো প্লাসের কাছে অর্থাৎ কার্বনের কাছে, আর প্লাস যাবে হইলো মাইনাসের কাছে তথা অক্সিজেনের কাছে। দেন এইখানে তুমি যদি পানি যোগ করো, পানির মধ্যে থাকে হলো এইচ প্লাস আর হলো ও এইচ মাইনাস। এই ও এইচ মাইনাস ম্যাগনেসিয়ামকে নিয়ে তৈরি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। আর এইচ যেটা আছে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, এইচ ও এইচ বন্ড হাইড্রোজেন, আর এদিকে হলো আর প্রাইম। এই যে কম্পাউন্ডটা তৈরি হইলো এইটা কিন্তু তোমার 1 ডিগ্রি, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। এবার ধরো মিথানেল বাদে, আগেরটা তো নিছিলাম মিথানেল, মিথানেল এবার হইলো এনি অ্যালডিহাইড, যে কোনো একটা অ্যালডিহাইড নিব এক্সেপ্ট মিথানেল। তো মিথানেল বাদে যদি কোনো একটা অ্যালডিহাইড যদি আমি নেই, সেই অ্যালডিহাইডের সাথে আমি গ্রিগনার্ড যোগ করলাম। গ্রিগনার্ড ভাঙে আর মাইনাস এম জি এক্স প্লাস, আর অ্যালডিহাইড ভাঙে কার্বন অক্সিজেনের বন্ধন ভাঙে, অক্সিজেন নেগেটিভ কার্বন পজিটিভ, পজিটিভের কাছে যাবে গ্রিগনার্ডের নেগেটিভ অংশ আর প্রাইম, আর অক্সিজেন যেহেতু নেগেটিভ তার কাছে যাবে গ্রিগনার্ডের পজিটিভ অংশ এম জি এক্স। দেন এর মধ্যে যদি পানি ঢালি, পানি মানে হইলো এখানে আছে এইচ প্লাস আর হইলো ও এইচ মাইনাস। তাহলে এইচ প্লাস ও এইচ মাইনাস ম্যাগনেসিয়ামকে নিয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, প্লাস হাইড্রোজেনটা এখানে বসে গেলে হয় কার্বো আর সি ডাবল বন্ড, আর বন্ড ও এইচ বন্ড হাইড্রোজেন এদিকে আর প্রাইম, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, এবার করব 3 ডিগ্রি, কিটোনের সাথে যোগ করব আর প্রাইম এম জি এক্স, গ্রিগনার্ড বিকারক, বিক্রিয়া হবে আর সি, কার্বন অক্সিজেন বন্ধন ভাঙবে, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা, অক্সিজেনের কাছে যাবে গ্রিগনার্ডের পজিটিভ এম জি এক্স, কার্বন যেহেতু পজিটিভ যাবে গ্রিগনার্ডের নেগেটিভ আর প্রাইম। এবার এর মধ্যে যদি পানি ঢালি এইচ টু ও, তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেনকে নিয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড প্লাস আর বন্ড কার্বন, এদিকে হইলো ও এইচ বন্ড আর, আর এদিকে হইলো আর প্রাইম। এই যে যৌগটা তৈরি হইলো এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই হলো গ্রিগনার থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। যদি তুমি যদি তুমি মিথানেল নাও তাহলে পাবা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, যদি তুমি এনি অ্যালডিহাইড নাও এক্সেপ্ট মিথানেল তাহলে তুমি পাবা 2 ডিগ্রি অ্যালকোহল, যদি তুমি কিটোন নাও তাহলে কিটোন নিলে তুমি পাবা 3 ডিগ্রি অ্যালকোহল। এই হলো গ্রিগনার্ড থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। আর একটা জিনিস পড়তে হবে সেটা হলো গ্রিগনার্ড থেকে জৈব অ্যাসিড, গ্রিগনার্ড থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। গ্রিগনার থেকে জৈব অ্যাসিড বানানোর জন্য তোমার বিক্রিয়া দেওয়া লাগবে কার্বন ডাই অক্সাইডের সাথে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিলা গ্রিগনার্ডের, তাহলে আর এম জি এক্স। তাহলে আমি নিলাম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, গ্রিগনার্ড নিলাম আর কি। তো এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সাথে যদি আমি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিই তাহলে আমি এখান থেকে পাবো জৈব অ্যাসিড। কিভাবে পাবো? এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড দেখতে কেমন? কার্বন ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এই হলো কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচার। কার্বন ডাই অক্সাইড হয় হলো সরল রৈখিক। তো এই যে কার্বনের বাইরে আমি একটু ঘুরে লিখি ধরো বোঝার সুবিধার জন্য, কার্বন ডাই অক্সাইড তো সরল রৈখিক হয়,
এই যে এই হলো কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচার, তুমি যেমনি লেখো না কেন কোনো সমস্যা নেই। এই হলো কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার। কার্বন ডাই অক্সাইড হয় হলো সরল রৈখিক। তো এই যে কার্বন ডাই অক্সাইড ডাবল বন্ড, ডাবল বন্ড, এখানে এই একটা ডাবল বন্ড থাকে আর একটা ডাবল বন্ড ও ভাঙে। তাহলে কার্বন অক্সিজেনের বন্ধনটা যদি ভাঙে, তাহলে অক্সিজেনের এক হাত ফাঁকা হয়, কার্বনের এক হাত ফাঁকা হয়, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা। কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, নেগেটিভের কাছে যাবে গ্রিগনার্ডের পজিটিভ, কার্বন পজিটিভ, কার্বনের কাছে আসবে গ্রিগনার্ডের নেগেটিভ। তাহলে গ্রিগনার্ডের নেগেটিভ হলো আর, এর মধ্যে যদি এখন পানি ঢালি, পানি মানে হলো এইচ প্লাস, ও এইচ মাইনাস, পানি ঢাললে ও এইচ, এটা নিয়ে যাবে ম্যাগনেসিয়াম, উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, আর হাইড্রোজেন যে এখানে বসে যাবে আর সি ডাবল বন্ড ও, ও এইচ। এবং এইটা কিন্তু একটা জৈব অ্যাসিড। যদি তুমি আর এর স্থলে মিথাইল বসাও, মিথাইল, তাহলে তুমি যে অ্যাসিডটা পাবা আর এর স্থলে তখন মিথাইল হবে, তুমি পাবা ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড থেকে একটা কার্বন আসতেছে, কাজেই তুমি যদি মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বসাও, তাহলে তুমি পাবা ইথানোয়িক অ্যাসিড। তুমি যদি ইথাইল দুই কার্বনের গ্রিগনার্ড নাও, তাহলে তুমি অ্যাসিড পাবা তিন কার্বনের। তুমি যদি চার কার্বনের গ্রিগনার্ড দাও, তুমি অ্যাসিড পাবা পাঁচ কার্বনের, কারণ এক্সট্রা কার্বন একটা আসতেছে কার্বন ডাই অক্সাইড থেকে। তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গ্রিগনার্ড থেকে, এটা পরীক্ষায় আসছে অনেকবার, গ্রিগনার্ড থেকে প্রশ্ন করলো তোমার হেক্সানোয়িক অ্যাসিড প্রস্তুত করো, হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে গ্রিগনার থেকে যদি হেক্সানোয়িক অ্যাসিড চাও, তাহলে তোমার একটা কার্বন কম নিবা হইলো গ্রিগনারটা, তাহলে তুমি গ্রিগনার নিবা পাঁচ কার্বনের, তাহলে C5, পাঁচ দুগুণা 10, পাঁচ দুগুণা 10, দুই 12, 11, তাহলে C5H11 আর Mg নিলাম। পেন্টাইল, পেন্টা পেন্টেন না, তাহলে পেন্টাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তার সাথে তুমি যুক্ত করো কার্বন ডাই অক্সাইডকে। তাহলে এরকম এখন রিয়েকশন দিলে কার্বন ডাই অক্সাইড হয় হলো এরকম সরল রৈখিক। তো এইখান থেকে একটা সিও বন্ধন ভাঙবে, অক্সিজেনের একটা হাত ফাঁকা হবে, কার্বনের একটা হাত ফাঁকা হবে, অক্সিজেনের সাথে যাবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যেটা গ্রিগনার্ডের পজিটিভ। আর এখানে আসবে অ্যালকাইলটা C5H11। দেন তুমি যদি এখানে পানি যোগ করো, পানি মানে এইচ প্লাস ও এইচ মাইনাস, তাহলে C5H11, সি ডাবল বন্ড ও, অক্সিজেন, হাইড্রোজেন, আর ও এইচটাকে নিয়ে যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। গ্রিগনার বিকারক শেষ, গ্রিগনার পর্যন্ত বুঝছো? বুঝছি। আচ্ছা, এবার হলো শুরু করবো হলো তোমার ক্লোরোফর্ম মানে হ্যালোফর্ম। আচ্ছা, গ্রিগনার পর্যন্ত শেষ, এবার আসলে হ্যালোফর্ম। গ্রিগনার্ড, এরপর হলো হ্যালোফর্ম। এবার হলো হ্যালোফর্ম। হ্যালোফর্ম মানে হলো যে ক্লোরোফর্ম পড়ছো, CH Cl3, এর নাম হলো ক্লোরোফর্ম। এটার নাম হলো ক্লোরোফর্ম। অনুরূপ ভাবে হলো তোমার যদি তুমি এখানে ক্লোরিনের জায়গায় তুমি আয়োডিন বসাও, CH3, এটার নাম আবার আয়োডোফর্ম, আয়োডোফর্ম। তো জেনারেলি হ্যালোফর্ম বলতে বোঝায় CH X3। এক্স মানে হলো হ্যালোজেন, এক্স এর জায়গায় বসতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম।
এই হ্যালোফর্ম পড়বো, এবং হ্যালোফর্মের মধ্যে স্পেশালি পড়বো হইলো ক্লোরোফর্মকে, মানে অর্থাৎ এই ক্লোরোফর্মকে একটু ডিটেলসে পড়বো। তো প্রথমত আসো হ্যালোফর্মের প্রস্তুতি। এক নাম্বার প্রস্তুতি হ্যালোফর্মের, তুমি হ্যালোফর্মকে বানাইতে পারো মিথেনের ক্লোরিনেশনের মাধ্যমে। ক্লোরিনেশন, ক্লোরি ক্লোরিনেশন। তো তুমি যদি মিথেন নাও, মিথেনের যদি তুমি ক্লোরিনেশন করো, আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে তৈরি হবে CH3Cl প্লাস HCl। দেন এই CH3Cl এর মধ্যে তুমি আবার ক্লোরিন চালনা করলা, আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে CH2Cl2 প্লাস HCl। দেন আবার CH2Cl2 এর মধ্যে তুমি আবার ক্লোরিন চালনা করলা, আয়রন আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হবে CHCl3 প্লাস HCl। এই তুমি হইলো ক্লোরোফর্ম তৈরি করলা ক্লোরিনেশন বিক্রিয়ার সাহায্যে। এইগুলো একটা। দুই নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো তোমার হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া, বিক্রিয়ার নামই হইলো হ্যালোফর্ম বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় হ্যালোফর্ম তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে এখান থেকে। তুমি আসলে হ্যালোফর্ম বিক্রিয়ার ডিটেলসে পড়বো এখন। মানে হ্যালোফর্ম বিক্রিয়া হইলো হ্যালোফর্ম তৈরি করি আর কি। তো হ্যালোফর্ম বিক্রিয়ার বৈশিষ্ট্য আসো, যে হ্যালোফর্ম বিক্রিয়ার বৈশিষ্ট্য কি কি, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, তো তার ডিটেলসে পড়বো আর কি। হ্যালোফর্ম বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো প্রথমত, এটি হইলো তোমার এটি অ্যালডিহাইড অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, কিটোনের বিক্রিয়া। কিন্তু এখানে শর্ত আছে, শর্ত হইলো যে ওই অ্যালডিহাইড বা কিটোনে, ওই অ্যালডিহাইড বা কিটোনে অবশ্যই মিথাইল কিটোমূলক থাকতে হবে। যে মূলকটা আঁকলাম এটার নাম হইলো মিথাইল মিথাইল কিটোমূলক। C ডবল বন্ড O, এটার নাম তো কিটোমূলক, C ডবল বন্ড O এর নাম হলো কিটোমূলক, এর মধ্যে একটা মিথাইল যুক্ত হইলে তার নাম হলো তোমার মিথাইল মিথাইল কিটোমূলক। তো এই মিথাইল কিটোমূলক যদি কোনো অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে থাকে, তাহলে সেই অ্যালডিহাইড বা কিটোন হলো তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। হ্যালোফর্ম বিক্রিয়া এক নম্বর হলো এটি অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। দুই নম্বর, হ্যালোজেনের সাথে হ্যালোজেনের সাথে তিন নম্বর, সবল ক্ষারের উপস্থিতিতে। সবল ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইটিসি, এদের উপস্থিতিতে। 4 নম্বর, CH3CO এর CH3 মূলত হ্যালোফর্ম তৈরি করে, হ্যালোফর্ম তৈরি করে। এবার রিয়াকশনটা দিতে হবে, যে আমি একটা অ্যালডিহাইড নিলাম, যে CH3C ডবল বন্ড O বন্ড হাইড্রোজেন, দেখো আমি এমন অ্যালডিহাইডে নিছি যে অ্যালডিহাইডের মধ্যে এই মিথাইল কিটোমূলক আছে। তাহলে এর সাথে আমি বিক্রিয়া দিব হ্যালোজেনের। যদি আমি ক্লোরোফর্ম বানাইতে চাই তাহলে আমি ক্লোরিনের দিব, যদি আমি আয়োডোফর্ম বানাইতে চাই তাহলে আয়োডিনের দিব। আমি জেনারেল লিখলাম, আমি হ্যালোজেন দিলাম, এবং তার সাথে একটা সবল ক্ষার ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া দিলে এই যে হ্যালোফর্মের যে মিথাইল অংশ, এটা মূলত হ্যালোফর্ম তৈরি করে CH3 প্লাস। এই যে হ্যালোজেন, সে কিন্তু একটা জারক, এবং সে কি করে, অ্যালডিহাইডটাকে জারিত করে। অ্যালডিহাইডকে জারিত করলে তৈরি হয় অ্যাসিড। এই অ্যালডিহাইডের একটা কার্বন তো হ্যালোফর্ম তৈরি করছে, তাহলে হাতে আসার একটা কার্বন দিয়ে যে অ্যাসিড হবে তার নাম হলো HCOOH, মিথানোয়িক অ্যাসিড। সেই অ্যাসিড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ প্লাস পানি।
তাহলে এই হলো হ্যালোফর্ম বিক্রিয়া। আরেকটা চান্স আছে যে পটাশিয়াম এবং হ্যালোজেন বিক্রিয়া করতে পারে, সেই ক্ষেত্রে পটাশিয়াম হ্যালাইড। যদি আমি কিটোন নেই তাহলে সেই ক্ষেত্রে CH3 C ডাবল বন্ড ও, এদিকে থাকবে হলো আর। তাহলে এই হলো একটা কিটোন নিলাম, এই কিটোনের সাথে আমি হ্যালোজেনের বিক্রিয়া দিলাম। দিলাম একটা সবল ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এর যে CH3 অংশটা আছে এইটা মূলত তৈরি করে হ্যালো ফর্ম। তাহলে হবে CH(X3) প্লাস বাকি যেই কার্বন আছে তারা তৈরি করবে হ্যালোজেন, যেহেতু জারক, এই জারক কি করবে বাকি অংশটাকে জারিত করে দিবে। তাহলে CH3 তো তৈরি করলো হ্যালো ফর্ম, তাহলে বাকি আছে আর C(OOH) তৈরি করবে অ্যাসিড। সেটা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ প্লাস পানি। আরেকটা চান্স হলো পটাশিয়ামের সাথে হ্যালোজেনের একটা বিক্রিয়া তৈরি করবে পটাশিয়াম হ্যালাইড। ধরো তুমি তৈরি করতে চাও, তুমি ক্লোরোফর্ম তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি ক্লোরোফর্ম যদি তৈরি করতে চাও তাহলে সেক্ষেত্রে একটা যৌগ নাও, এমন একটা অ্যালডিহাইড বা কিটোন তুমি নাও, যেই অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে মিথাইল কিটোমূলক আছে। এরকম একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, তার মধ্যে আমি যেহেতু ক্লোরোফর্ম বানাতে চাই তাহলে আমি ক্লোরিন যোগ করলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। তাহলে এখান থেকে তৈরি হবে এই যে মিথাইল অংশ, এই মিথাইল অংশ তৈরি করবে, এই মিথাইল অংশ তৈরি করবে হ্যালোফর্ম। আর ওই যেহেতু মিথাইল কীটমূলক আছে কাজেই সে বিক্রিয়া দিবে, মিথাইল অংশ তৈরি করবে হ্যালোফর্ম CH(Cl3) ক্লোরোফর্ম। বাকি অংশটুকুকে জারিত করে দিবে ক্লোরিন, কারণ ক্লোরিন হলো জারক। তো তিন কার্বন আছে, বাকি তিন কার্বনকে জারিত করলে তিন কার্বনের অ্যাসিড CH3CH2COOH। এটা আবার ওই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, আমি ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, উৎপন্ন করবে লবণ প্লাস পানি। আরেকটা চান্স হলো সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করার, উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। এই হলো তোমার হ্যালোফর্ম বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে কারা কারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কারা হ্যালোফর্ম দিবে, নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, প্রশ্ন আসে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে, যাদের মধ্যে মিথাইল কীটমূলক আছে। কাদের কাদের মধ্যে মিথাইল কীটমূলক আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে আমরা একটা উদাহরণ নিই। CH3 ডাবল বন্ড সি CH2CH3, ধরলাম CH3CH2C ডাবল বন্ড হাইড্রোজেন, ধরে নিলাম CH3CH2C ডাবল বন্ড CH2CH3, ধরে নিলাম CH3CH2C ডাবল বন্ড হাইড্রোজেন বন্ড C ডাবল বন্ড হাইড্রোজেন, ধরে নিলাম বেঞ্জিন CHO, ধরে নিলাম CH3CH, তারপর নিলাম CH3CH2OH, তারপর নিলাম CH3CH3OH, দেন নিলাম CH3CH2CH2OH, দেন ফাইনালি CH3CHOH বন্ড CH3। এবার আসো কারা কারা হ্যালোফর্ম দিবে, কারা কারা হ্যালোফর্ম দিবে না। তো এখানে মিথাইল কীটমূলক আছে, সো এ হলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। দেন হইলো এখানে মিথাইল কীটমূলক নাই, ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে উপরেরটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, পরেরটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। প্রথমটা হ্যালোফর্ম বিক্রিয়া দিলেও পরেরটা হ্যালোফর্ম দিবে না, কারণ পরেরটা মিথাইল কীটমূলক নাই।
তারপরেরটায় মিথাইল কীটমূলক নাই, হ্যালোফর্ম দিবে না। তারপরেরটায় এই যে মিথাইল কীটমূলক, সো এ হলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তারপরেরটা মিথাইল কীটমূলক নাই, হ্যালোফর্ম দিবে না। অ্যালডিহাইডটা তোমরা যদি একটু ভাঙায় লিখি, এই হলো বেনজিন, সি ডাবল বন্ড ও, বন্ড হাইড্রোজেন, মিথাইল কীটমূলক নাই, সো ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তারপরেরটা এই যে বলো তো, বলো সাজিদ, বলো 6 নম্বরটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা? দিবে। এটা কি বললা? কই ছিল এতক্ষণ? এখানে যখন পড়াইলাম যে হ্যালোফর্ম বিক্রিয়া, এটা খেয়াল করো নাই তাহলে ভালো মতো। বৈশিষ্ট্য দেখো, এটি হলো অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। প্রথমত এটা অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। দেন প্রশ্ন হলো সকল অ্যালডিহাইড বা কিটোন কি দেয় না? শর্ত আছে, যে সকল অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে মিথাইল কীটমূলক আছে তারাই হলো হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন আমি তোমার যেটা প্রশ্ন করছি, দেখো এটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোন কিছুই না। এই যৌগটা কিন্তু আসলে অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিড, এবং এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। সো এই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এরপরে আসলে এইগুলা নিয়ে প্যাচ লাগে, এগুলা পরীক্ষায় আসে, এগুলা সবাই ভুল করে। প্রথমত তুমি দেখছো যে অ্যালডিহাইড হলো হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কিন্তু অ্যালকোহল তো এখানে আমি লিখি না, অ্যালকোহল তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আচ্ছা, এখন ব্যাপারটা কি হয়, ধরো এই যে আমি একটা অ্যালকোহল নিলাম, CH3CH2OH, তাহলে এর মধ্যে যখন আমি হ্যালোফর্ম বিক্রিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র যোগ করব, ধরো আমি ক্লোরিন যোগ করলাম, এর আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, তো অ্যালকোহল তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, যাদের মধ্যে মিথাইল কীটমূলক আছে তারাই তো মূলত দেয়। তো এখানে কি ঘটে, ক্লোরিন তো হইলো জারক, ও যেহেতু জারক ও কি করে, জারিত করে দেয়। এখন অ্যালকোহলকে জারিত করলে কিন্তু উৎপন্ন হয় অ্যালডিহাইড, তাহলে অ্যালকোহলকে জারিত করলে তৈরি হবে অ্যালডিহাইড। তাহলে এই যে CH3, তখন এখানে কি হয়, ফার্স্টে প্রথমত ক্লোরিন সে অ্যালডিহাইডকে জারিত করে দেয়। তাহলে অ্যালডিহাইডকে জারিত করে দিলে তৈরি হয় CH3CHO। এই যে এইখান থেকে অ্যালডিহাইডকে জারিত করছো, তাহলে এই অ্যালডিহাইডকে অ্যালডিহাইডকে জারিত করলে, অ্যালকোহলকে জারিত করলে তৈরি হয় অ্যালডিহাইড। এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন বেরোয়, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোয় এবং উৎপন্ন হয় অ্যালডিহাইড। তুমি পড়ছো জারণ মানে হইলো হাইড্রোজেন আউট, সো অ্যালকোহল থেকে হাইড্রোজেন আউট করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড। প্লাস এই যে তখন ক্লোরিনের সাথে সে রিয়াকশন করে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কিছু ক্লোরিন অ্যালকোহলকে জারিত করে, আর বাকি যে ক্লোরিন আছে তারা তখন সেই অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করে এবং ফাইনালি তৈরি করে CH, Cl3 প্লাস তোমার বাকি অংশটুকুকে সে জারিত করে দেয়। তো এটা যদি আমরা একটু ভাঙা লিখি, তাহলে হবে CH3, C ডাবল বন্ড O, বন্ড হাইড্রোজেন, এক কার্বনের অ্যাসিড, তাহলে HC, কিন্তু সে আবার লবণ তৈরি করবে এবং পানি তৈরি করবে, আর একটা চান্স হলো সোডিয়াম ক্লোরাইড। দেন আসো যে সকল অ্যালকোহল কি বিক্রিয়ায় দেয় কিনা। ব্যাপারটা হলো যে ওই সকল অ্যালকোহলই হ্যালোফর্ম দিবে, যে ওই সকল ওই সকল অ্যালকোহলই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে যাদেরকে, ওই সকল অ্যালকোহলই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে যাদেরকে জারিত করলে এমন অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয় যাতে মিথাইল কীটমূলক বিদ্যমান। অর্থাৎ ওই সকল অ্যালকোহলই হ্যালোফর্ম দিবে যাদেরকে জারিত করার মাধ্যমে যে অ্যালডিহাইড বা কিটোনটা তৈরি হবে সেই অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে মিথাইল কীটমূলক থাকবে, যেমন এইখানে ছিল। এবার পরের উদাহরণটায় আসো, তাহলে এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। দেন সেকেন্ড উদাহরণটা হইলো তোমার ওই অ্যালকোহল নিছি, সেটা হলো মিথানল নিছি।
তো এই প্রথমটা তো চেক করে দেখলাম যে ও হলো দেয়। এবার মিথানল দেয় কিনা এটা টেস্ট করবো, তাহলে মিথানলে আসো। তাহলে এই হলো মিথানল, CH3OH। ওরে যদি তুমি জারিত করো, অর্থাৎ তুমি যদি ওর সাথে ক্লোরিন ক্লোরিন অ্যাড করো, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তো ক্লোরিন তো ওরে জারিত করে দিবে। তাহলে ওরা যদি জারিত করে দেয়, তো কোন অ্যালডিহাইডটা তৈরি হবে? দেখো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে তৈরি হবে তাহলে এক কার্বনের অ্যালডিহাইড তৈরি হবে। এক কার্বনের অ্যালডিহাইড হলো HC ডাবল বন্ড OH, এটা হলো এক কার্বনের অ্যালডিহাইড। তাহলে এর মধ্যে কিন্তু মিথাইল কীটমূলক নাই, সো সে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এই কারণে মিথানল হ্যালোফর্ম দিবে না। এরপরের উদাহরণ নিচ্ছি হলো তোমার প্রোপানল। সো প্রোপানল যদি লিখি, CH3CH2CH2OH, এই প্রোপানলের মধ্যে আমি যোগ করলাম ক্লোরিন, মানে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য যা যা লাগে দিলাম। ক্লোরিন কি করবে? ওরে ক্লোরিন জারিত করে দিবে। ওরা জারিত করে দিলে ওই হাইড্রোজেন বেরোবে, জারণ মানে তো হাইড্রোজেন আউট। এনটা হাইড্রোজেন বেরোলে হবে CH3CH2CHO। এর মধ্যে মিথ্যা কীটমূলক আছে? নাই, নাই। CH3CH2C ডাবল বন্ড হাইড্রোজেন। সো যেহেতু মিথাইল কীটমূলক নাই, এ হেল্প ফ্রম দেয় না। এ দেয় না মানে হইলো এই প্রোপানল দেয় না। দেন টু টু না সরি, প্রোপানল 2 নিছিলাম, প্রোপানল 2 দেয় কিনা এটা দেখি। আগেরটা ছিল প্রোপানল 1, এবার নিব হলো প্রোপানল 2। তো CH3CH বন্ড OH বন্ড CH3, এর মধ্যে ক্লোরিন দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তো প্রথমত ক্লোরিন হলো ওরে জারিত করে দিবে। ক্লোরিন যদি ওকে জারিত করে দেয়, তো এইখান থেকে যাবে হাইড্রোজেন, এখান থেকে যাবে হাইড্রোজেন, জারণ মানে হলো হাইড্রোজেন আউট, হবে CH3C ডাবল বন্ড ও বন্ড CH3। দেখো এর মধ্যে মিথাইল কীটমূলক কিন্তু আছে, কাজে ও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এবং এই যে ও তৈরি করলো CH3C ডাবল বন্ড ও CH3, এইটা পরবর্তীতে অবশিষ্ট যেই ক্লোরিন আছে তার সাথে বিক্রিয়া করবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, উৎপন্ন করবে এই অংশটা, তৈরি করবে হ্যালোফর্ম। তাহলে তৈরি হবে CH Cl3 প্লাস বাকি অংশটা জারিত হয়ে উৎপন্ন করবে অ্যাসিড। 2 কার্বনের অ্যাসিডের নাম CH3C OOH। সেটা আবার লবণ ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ প্লাস পানি। আরেকটা চান্স হলো সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড। এই হলো ফাইনালি হ্যালোফর্ম বিক্রিয়া শেষ। এবার বলো হ্যালোফর্ম বিক্রিয়া বুঝছো কিনা। কি হ্যালোফর্ম বিক্রিয়া বুঝছো? কোনো সমস্যা আছে? বুঝছি। আচ্ছা, হ্যালোফর্ম এর প্রস্তুতি পড়লাম। এবার আসো হ্যালোফর্মের বিক্রিয়া। হ্যালোফর্মের প্রস্তুতি পড়লাম, দুইটা প্রস্তুতি পড়ছিলাম। একটা হইলো তোমার ক্লোরিনেশনের মাধ্যমে, তুমি অ্যালকেন থেকে ক্লোরিনেশনের মাধ্যমে
ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, কতটুকু পর্যন্ত লাস্ট ছিলা? প্লুরিটন পাইছিলা? আর একটু উপরে জানতো।
হ্যাঁ, এই যে এখানে এসে থেমে গেছিল। আচ্ছা, তো তোমার হ্যালোফর্ম এর প্রস্তুতি তো শেষ হচ্ছিল, দেন হ্যালোফর্মের বিক্রিয়া শুরু করছিলাম। তো হ্যালোফর্মের এক নম্বর বিক্রিয়া হলো নাইট্রেশন। তুমি যদি ক্লোরোফর্ম, আমি হ্যালোফর্ম হিসাবে ক্লোরোফর্ম নিলাম, ক্লোরোফর্মের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিই 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, ওইখান থেকে উৎপন্ন হয় ক্লোরোপিক্রিন, বা এর আরেকটা হলো কাঁদুনে গ্যাস বা টিয়ার সেল। দেন হইলো শিখলাম ক্লোরিটন প্রস্তুতি। ক্লোরিটনের জন্য ক্লোরোফর্মের সাথে যোগ করতে হয় হলো তোমার প্রোপানন, বা এর আরেকটা নাম হলো কিন্তু এসিটন। তো এই প্রোপানন বা এসিটনের সাথে যদি ক্লোরোফর্ম যোগ করো, তো ওই যে অ্যালডিহাইড কিভাবে ভাঙে একটু আগে শিখছো, কার্বন অক্সিজেন বন্ধন ভাঙে, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা, অক্সিজেনে যা যুক্ত হয় পজিটিভ হাইড্রোজেন, আর কার্বন যেহেতু পজিটিভ তার কাছে যাবে হলো নেগেটিভ CCl3, উৎপন্ন হয় ক্লোরিটন। এই ক্লোরিটন হলো তোমার ঘুমের ওষুধ। দেন হলো দেখলাম হলো হ্যালোফর্মের বিজারণ। তো বিজারণ করার জন্য তো বিজারক লাগে। তুমি এর আগে বেশ কিছু বিজারক শিখছো, যেমন জিঙ্ক, টিন প্লাস HCl, তারপর টিন ক্লোরাইড প্লাস HCl। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় জিঙ্ক প্লাস HCl, এটাও একটা বিজারক। তো ক্লোরোফর্মের মধ্যে তুমি যদি বিজারণ করো, তো বিজারক ব্যবহার করলা। বিজারক কি করে বিজারণ করে? বিজারক জায়মান হাইড্রোজেন তৈরি করে, যা বিজারণ ঘটায়। তো হাইড্রোজেন, এ, বিজারণ মানে হলো হাইড্রোজেন ইন, মানে বা হাইড্রোজেন প্রবেশ, আর জারণ মানে হলো হাইড্রোজেন আউট। তাহলে এখানে হাইড্রোজেন ইন হবে। তো এখান থেকে একটা হাইড্রোজেন, জার্মান হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে তৈরি করে এই Cl, আরেকটা জার্মান হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয় তৈরি করে CH2Cl2। তো এই যে CH2Cl2, এর যদি তুমি আবার বিজারণ করো, জিঙ্ক প্লাস HCl এর উপস্থিতিতে আবার বিজারণ করলে আবার একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কিনে তৈরি করবে HCl, আর একটা হাইড্রোজেন এনে বসবে CH3Cl। দেন এই যে CH3Cl এর যদি তুমি আবার বিজারণ করো জিঙ্ক প্লাস HCl এর প্রেজেন্সে, তাহলে আবার তৈরি হবে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কিনে তৈরি করবে HCl, আর একটা হাইড্রোজেন বসলে তৈরি করবে মিথেন। এই হলো হ্যালোফর্মের বিজারণ। তো হ্যালোফর্মের বিজারণ, নাইট্রেশন, আর পড়লাম হলো ক্লোরিটন। 4 নাম্বার, এটা আগেও পড়ছো, সেটা হলো তোমার অ্যালকাইন প্রস্তুতি, যে গরম সিলভারের সাথে, গরম সিলভার এর সাথে। তো তুমি যদি 2 অণু ক্লোরোফর্ম নাও, তার সাথে 6 অণু গরম সিলভার দাও, তাহলে এখান থেকে তৈরি হবে 6 অণু সিলভার, 6টা ক্লোরিনকে নিয়ে 6 অণু সিলভার ক্লোরাইড। কার্বন থাকবে 2টা, হাইড্রোজেন থাকবে 2টা, অর্থাৎ তৈরি হবে ইথাইন। এরপর সব 5 নাম্বার, DDT প্রস্তুতি। ডিডিটি হলো তোমার ডিডিটি, আচ্ছা, ডিডিটি প্রস্তুতি। তো ডিডিটি প্রস্তুত করার জন্য আহ, আমার নিতে হবে 2 অণু ক্লোরোবেনজিন। এই যে 2 অণু ক্লোরোবেনজিন নিলাম, 2 অণু ক্লোরোবেনজিনের সাথে নিব হইলো CCl3 বন্ড CHO। এই যৌগটার নাম হইলো ক্লোরাল। ক্লোরাল। তো 2 অণু ক্লোরোবেনজিনের সাথে যদি ক্লোরাল যুক্ত করি, তাহলে এইখান থেকে কি তৈরি হয়? এখান থেকে একটা যৌগ তৈরি হবে, দেখো কিভাবে হবে, বিক্রিয়াটা কিভাবে ঘটে। এই যে 2 অণু ক্লোরোবেনজিন, এই 2 অণু ক্লোরোবেনজিনকে এভাবে লিখলাম, এই যে একটা ক্লোরোবেনজিন, এদিকে ধরো আরেকটা ক্লোরোবেনজিন, এদিকে একটা ক্লোরোবেনজিন, আর এদিকে একটা ক্লোরোবেনজিন। একটা হাইড্রোজেন কিরকম বের করে লিখলাম, একটা হাইড্রোজেন কিরকম বের করে লিখলাম। আর এদিকে আছে হলো তোমার ক্লোরাল। ক্লোরাল হলো C ডবল বন্ড O, এই যে CCl3, CCl3 CHO।
তাহলে সি ডাবল বন্ড ও, এদিকে একটা হাইড্রোজেন, এর একটা কার্বন, সিএল, সিএল, সিএল। এইখান থেকে এই যে পানি বের হয়ে যায়, বাদ যাবে না একটি পানি। এইখান থেকে এক অণু পানি অপসারিত হয়, এক অণু পানি অপসারিত হয় এবং এরা পরস্পর যুক্ত হয়। তাহলে যুক্ত হইলে কি দাঁড়াইলো? কার্বন, এই যে কার্বন, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন, এদিকে আরেকটা কার্বন, এদিকে একটা সিএল, এদিকে একটা সিএল, এদিকে একটা সিএল। এই যে হাইড্রোজেনটা, এটাকে আমি বাম পাশে লিখলাম, এই হাইড্রোজেন। আর এই যে এখান থেকে কার ক্লোরোবেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার একটা ফাঁকা হইছে, সেখানে আইসা এই ক্লোরোবেনজিনটা বসে যায়। আর এইখানে একটা ক্লোরিন আছে, এইখানে আর একটা ক্লোরোবেনজিন বসে যায়, এখানে আছে একটা ক্লোরিন, এইটার নামই হইলো ডিডিটি। না, বলা হয় ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটার নামকরণ করলে আসে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই ডাই থেকে ডি, এই ডাই থেকে ডি, আর এই ট্রাই থেকে হইলো টি, মিলে হয় ডিডিটি। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমনি দেখাইলাম যে কিভাবে পারবা, এই যে এই প্রসেসটা যদি দেখো, তাহলে আশা করি জীবনে কখনো ডিডিটি প্রস্তুত করতে সমস্যা হবে না। যে ডিডিটি এই যে কিভাবে তৈরি হয় আর কি, এই যে ফিগারটা। তাহলে ফাইনালি ডিডিটি সংকেত তাহলে এই যে দুই অণু ক্লোরো বেনজিন, তার সাথে যদি আমি ক্লোরালে বিক্রিয়া দেই তাহলে তৈরি হবে ডিডিটি। ডিডিটি সংকেত কি হবে? কার্বন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এই যে বন্ড, একটা কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন, সেই ডাবল বন্ড অক্সিজেন চলে যাবে আর এখানে এসে দুইটা ক্লোরোবেনজিন অ্যাড হয়ে যাবে। এই হলো ডিডিটি। আচ্ছা, এই গেল 5 নাম্বার। দেন আসো 6 নাম্বার। 6 নাম্বার হলো ক্লোরোফর্মের বিশুদ্ধতা। ক্লোরোফর্মের বিশুদ্ধতা। তো তোমার জানো যে যে ক্লোরোফর্ম আছে, এই ক্লোরোফর্মটা হইলো চেতনানাশক হিসাবে ব্যবহার, প্রচুর বহুত ব্যবহার করা হইতো আগে আর কি। যখন এই অ্যানেস্থেসিয়া আবিষ্কার হয় নাই, তখন এই ক্লোরোফর্ম হলো চেতনা নাশক হিসেবে তোমার ব্যবহার করা হইতো। তো এই ক্লোরোফর্মের, আবার ক্লোরোফর্মকে যেহেতু চেতনা হিসেবে ব্যবহার করা হয়, তো ডাক্তাররা হলো এটা ব্যবহার করতো যাতে করে অপারেশন করার আগে এটা ক্লোরোফর্মের মধ্যে মধ্যে অজ্ঞান করে নিত আর কি। আর এমনিতে ছিনতাই করার কাজেও ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। তো অনেক সময় দেখা গেছে ছিনতাইকারীর কবলে পড়ে এই ক্লোরোফর্ম ব্যবহার করার কারণে ছিনতাইকারীর কবলে পড়ে অনেক মানুষজন মারা যায়। তো এটা আসলে কেন মারা যায়? কারণ এই যে ক্লোরোফর্ম, এটা আসলে বিশুদ্ধ কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ক্লোরোফর্ম সে যদি কোনো ভাবে, সে যদি অক্সিজেনের সংস্পর্শে চলে আসে আলোর উপস্থিতিতে, তখন কিন্তু এই ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফসজিন গ্যাস প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার নাম হলো ফসজিন গ্যাস। তো এই ফসজিন গ্যাস, এটা হলো খুবই টক্সিক, হাইলি টক্সিক, খুবই বিষাক্ত একটা গ্যাস, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তো এই ফসজিন গ্যাস যদি, ক্লোরোফর্মটা যদি আলো এবং অক্সিজেনের সংস্পর্শে চলে এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আর ক্লোরোফর্ম নাই, সেটা ফসজিন গ্যাস কনভার্ট হয়ে গেছে, বা কিছু অংশ ক্লোরোফর্ম আছে, বাকি অংশ ফসজিন গ্যাস হয়ে গেছে। তখন এটা যদি ব্যবহার করা হয় তখন মানুষের মৃত্যু হয়। তো আগে তো ডাক্তাররা হইলো তোমার এইটা টেস্ট করে নিত যে ক্লোরোফর্মটা বিশুদ্ধ আছে নাকি বিশুদ্ধ নাই। তো বিশুদ্ধতা কিভাবে টেস্ট করবা? দেখো যে ফসফরিক গ্যাস কিন্তু একা তৈরি হয় না, তার সাথে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি হয়। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এই ওই পাত্রটার মধ্যে সিলভার নাইট্রেট যোগ করা হয়। তো যদি
ফসজিন গ্যাস তৈরি হয়ে থাকে, সে একা তৈরি হয় নাই, সে সাথে করে হাইড্রোক্লোরিক অ্যাসিডকেও তৈরি করছে। তখন সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তৈরি করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ প্লাস হলো তোমার HNO3। এবং এর মাধ্যমে তুমি জানতে পারবা যে তোমার ক্লোরোফর্মটা বিশুদ্ধ আছে নাকি বিশুদ্ধ নাই। অর্থাৎ তুমি এখানে ক্লোরোফর্মের বোতল, এর মধ্যে ক্লোরোফর্মের মধ্যে তুমি যোগ করবা সিলভার নাইট্রেট, যদি দেখো যে এখানে সাদা অধক্ষেপ পড়ছে, সাদা অধক্ষেপ। তো সাদা অধক্ষেপ পড়ছে কেন? কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন আছে? কারণ এখানে ফসজিন গ্যাসও আছে। এই ফসজিন গ্যাসই হলো বিষাক্ত ফসজিন গ্যাস, যার কারণে মানুষের মৃত্যু হয়। তো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার মানে ফসজিন গ্যাসও আছে, তার মানে এটা বিশুদ্ধ না, এটা হলো অবিশুদ্ধ। আর যদি তুমি এই ক্লোরোফর্মের বোতলের মধ্যে তুমি যোগ করলা সিলভার নাইট্রেট, এবং যোগ করার পর তুমি দেখলা যে কোনো অদক্ষেপ পড়ে নাই, কোনো অদক্ষেপ, কোনো অদক্ষেপ পড়ে নাই, অর্থাৎ এই এই পাত্রের মধ্যে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই। যেহেতু কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই, তার মানে কোনো প্রকার ফসজিন গ্যাসও তৈরি হয় নাই, তার মানে এই ক্লোরোফর্ম হইল বিশুদ্ধ। শেষ তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করে একদম তোমার ক্লোরোফর্ম পর্যন্ত শেষ। নেক্সট টপিক হইলো তোমার অ্যালকোহল। মানে নেক্সট ক্লাসে শুরু করি নাকি? স্যার, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে টাইম কতক্ষণ লাগে? সাথে সাথে তো অজ্ঞান হয়ে যায় ক্লোরোফর্ম। আমি যতটুকু জানি আর কি, ক্লোরোফর্ম ইনস্ট্যান্টলি কাজ করে আর কি, দেওয়ার সাথে সাথে অজ্ঞান। বলছো আজকে অনেক কিছু হয়ে গেছে, তাহলে তোমার এগুলা অনেক পড়া জমে গেল। এখন তোমার বলো আমারে যে পড়াশোনার কি অবস্থা, মানে আজকে তো তোমার ক্লোরোফর্ম পর্যন্ত শেষ, আর বাকি আছে কি আমি বলি, অ্যালকোহল বাকি আছে, একটা সিকিউ সলভ ক্লাস। একটা সিকিউ সলভ ক্লাস। এইটুকু পর্যন্ত যতটুকু পড়াইছি, এতটুকু থেকে সবসময় বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তুমি যদি যুবযোগ এতটুকু পর্যন্ত পড়ো, সবসময় একটা সৃজনশীল কমন, অন্তত একটা। নেক্সট ক্লাসে আমি যতটুকু পর্যন্ত পড়াইলাম এর উপরে আমি সৃজনশীল সলভ ক্লাস নিব। এর উপরে যতগুলো সৃজনশীল আছে আমি সবগুলো সলভ করবো, যতটুকু সময় লাগুক লাগুক। বইয়ের মধ্যে ওই যে উদ্ভাসের যে টাইপ ভিত্তিক বইটা আছে, এখান থেকে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে, ওখানে আবার টাইপ আকারে দেওয়া আছে। মানে আজকে যতটুকু পর্যন্ত পড়াইলাম এই পর্যন্ত, তো এর উপরে যতগুলো কোশ্চেন আছে আমি নেক্সট ক্লাসে পুরোটা সলভ করে দিব। তাহলে এই পর্যন্ত পড়ে রেখো আর কি যা আছে। দেন হলো অ্যালকোহল আছে, তারপরে অ্যালকোহলের পরে হলো বেনজিন, ফেনল, টলুইন, তারপরে হলো অ্যালডিহাইড কিটোন, তারপরে জৈব অ্যাসিড, তারপরে পলিমার, তারপর জৈব যৌগ শেষ। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ভালো মতো পড়ে রেখো। নেক্সট ক্লাস 2 দিন পরে নিবনে, তোমার শনিবার দিন নিবনে। সেদিন হলো তুমি আমার ওই এই পর্যন্ত সলভ ক্লাস নিব, তো এই পর্যন্ত পড়ে রেখো। আর ক্লাস এটা এখনই আপলোড করে দিতেছে। ঠিক আছে। ইউটিউবে আপলোড। আচ্ছা ঠিক আছে।